Students, welcome to my channel Ganitax. সবাইকে শুভ বড়দিনের শুভেচ্ছা এবং নতুন বছরের অ্যাডভান্সড অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন কামনা করি। নতুন বছর সবারই যেন খুব ভালো কাটে, কারণ 2020 সাল যা দেখিয়ে গেল, আমরা আমাদের লাইফে আমরা ইতিহাসে পড়ে এসেছি মহামারীর গল্প, ইতিহাসে দেখেছি যে মহামারী হয়েছে প্রতি 100 বছরে একবার। তো আমরা আমাদের জীবনকালে আমরা তার সাক্ষী হয়ে রইলাম এই 2020 সাল। তো 2021 সালটা যেন সবারই খুব ভালো কাটে এবং 2021 সালের পরীক্ষার নোটিফিকেশনগুলো একে একে পাবলিশ হচ্ছে। বিসিএস পাবলিশ হয়েছে, সিজিএল তো এসএসসি তো ক্যালেন্ডার তাদের প্রকাশ করেই দিয়েছে। এবার দেখার পরীক্ষাগুলো কবে কিরকম ভাবে কি হয় এবং যত তাড়াতাড়ি সম্ভব 2021-এ যেন ভ্যাকসিনটা চলে আসে, ভ্যাকসিন দেওয়া শুরু হোক, তাহলে মানুষ অনেকটা স্বস্তি পাবে, অনেকটা রেহাই পাবে। তাহলে চলো আমরা আমাদের ক্লাস শুরু করি। আমরা পার্সেন্টেজ শুরু করেছিলাম, তাহলে আমরা ক্লাসটাকে কন্টিনিউ করি। দেখো, আমরা আগের দিন দেখেছিলাম যে পার্সেন্টেজকে আমরা সবসময় ফ্র্যাকশনে কনভার্ট করে দেবো, ঠিক আছে? দেখো 7 নম্বর অঙ্কটা কি বলছে, দ্য প্রাইস অফ সুগার ইজ ইনক্রিজড বাই 20%। তাহলে আমরা ধাপে ধাপে আগে লিখে ফেলি। দ্য প্রাইস অফ সুগার ইজ ইনক্রিজড বাই 20%। তাহলে 20% এর ফ্র্যাকশন পার্ট আমরা কি দেখেছি বলো, 1/5, তাই না? তাহলে কি আছে, ইনক্রিজড আছে। তাহলে কি বলবো, 5-এর মধ্যে 1 বাড়ছে, 5-এর মধ্যে 1 বাড়ছে, বেড়ে কত হলো 6। কতর মধ্যে বেড়েছে, 5-এর মধ্যে। আচ্ছা, তারপর কি বলছে, বাই হাউ মাচ কেজি অফ কনজাম্পশন। কনজাম্পশন মানে আমরা কি বুঝি, ব্যবহার, পরিমাণ। কনজাম্পশনটা আমি কত কেজি কমাবো, সো অ্যাজ দ্য এক্সপেন্ডিচার উইল ইনক্রিজ বাই 5% অনলি। তাহলে বলছে যে আমি কত পার্সেন্ট আমার ব্যবহার পরিমাণটা কমাবো যেখানে এক্সপেন্ডিচার খরচটা 5% বেড়ে যাচ্ছে। আর আমি আগে কত কেজি সুগার পাচ্ছিলাম, 280 কেজি সুগার পাচ্ছিলাম। তাহলে চলো, তাহলে আমরা কি দেখেছি না, আমরা দেখেছি প্রাইস ইনটু কনজাম্পশন, প্রাইস ইনটু কনজাম্পশন ইজ ইকুয়ালস টু হচ্ছে এক্সপেন্ডিচার। প্রাইস ইনটু কনজাম্পশন ইজ ইকুয়ালস টু এক্সপেন্ডিচার। তাহলে দেখো, আমরা আমাদের বোঝানোর সুবিধার জন্য এখানে লিখে রাখলাম ইনিশিয়াল আর এখানে লিখে রাখলাম প্রেজেন্ট। তাহলে দেখো ইনিশিয়াল, তাহলে ইনিশিয়াল প্রাইস কত, ইনিশিয়াল প্রাইস কত 5, বেড়ে কত হয়েছে 6। তাহলে দেখো ইনিশিয়াল প্রাইস 5, 1 বেড়ে প্রেজেন্ট প্রাইস কত হয়েছে 6। আচ্ছা, কনজাম্পশন আমি জানি না, কনজাম্পশন আমাকে ব্যবহার করতে হবে। এক্সপেন্ডিচার কি হয়েছে, 5% বেড়ে গেছে, মানে 105 বেড়েছে। তার মানে ইনিশিয়াল এক্সপেন্ডিচার যদি 100 হয়, 5 বেড়ে কত হলো 105। তাহলে এবার দেখো আমরা কি দেখেছি না, প্রাইস ইনটু কনজাম্পশন ইজ ইকুয়ালস টু এক্সপেন্ডিচার। তাহলে প্রাইসের সাথে কনজাম্পশন মাল্টিপ্লাই করে আমরা এক্সপেন্ডিচার পাচ্ছি। তাহলে বলো না, 5-এর সাথে আমি কত মাল্টিপ্লাই করব তাহলে আমি 100 পাবো? না বলবে স্যার 20 মাল্টিপ্লাই করে দিন, করে দিলাম। আচ্ছা, 6-এর সাথে কত মাল্টিপ্লাই করলে 105 পাবো? তো দেখো 105 তো 6-এর তো মাল্টিপল নয়, 105 6-এর মাল্টিপল নয়, 6-এর গুণিতক নয়। তাহলে স্ট্রেট ফরওয়ার্ড আমি কি করব, 105/6 দিয়ে মাল্টিপ্লাই করে দিই। তাহলেই 6 কেটে গিয়ে তোমার এক্সপেন্ডিচার কত হয়ে যাবে, 105। তাহলে এবার দেখো, তাহলে কনজাম্পশন ছিল কত, 20, হয়েছে কত 105/6। তাহলে কমে গেছে কত কনজাম্পশন, না মাইনাস করে দিই, 20 মাইনাস 105/6। তাহলে 120 মাইনাস 105, তাহলে কত হলো 15/6। তাহলে এতটা পরিমাণ আমার কমে গেছে, এতটা পরিমাণ সুগার কমে গেছে। তোমাকে সেটাই তো বার করতে বলেছে যে কনজাম্পশন কতটা কমে গেছে। তাহলে অরিজিনালি আমি কত কনজিউম করছিলাম, 280 কেজি। অরিজিনাল কনজাম্পশন কত, 20।
তাহলে আমি কি বলতে পারি না 20 ইউনিট ইজ ইকুয়ালস টু 280 কেজি? তাহলে 1 ইউনিট মানে কি বলবো না 280/20। তাহলে আমার কমে গেছে কত কনজাম্পশন 15/6। তাহলে 15/6 ইউনিট মানে কত বলবো না 280/20 ইন্টু 15/6। তাহলে আমরা একটু কাটাকুটি করে নিই। 14, 3 5 15, 3 2 6, 2 7 14 মানে 35 কেজি। তাহলে কনজাম্পশন আমার কমে গেছে কত 35 কেজি। আশা করি সবাই বুঝতে পেরেছো, কোনো অসুবিধা নেই। তাহলে দেখো আমি যেটা বারবার বলি তোমাদেরকে যে আমি বোঝানোর জন্য আমি লিখবো, কিন্তু তোমরা যখন বুঝে যাবে এই ক্যালকুলেশন করতে কতক্ষণ লাগবে দেখো, তোমার ম্যাক্সিমাম 8 থেকে 10 সেকেন্ড লাগবে, অ্যান্সার হয়ে যাবে। কোনো শর্টকাট ফর্মুলা মুখস্থ রাখার দরকার নেই, শুধু বেসিক মনে রাখবো, বেসিক থেকেই সবকিছু হয়ে যাবে। চলো নেক্সট। তাহলে বড়দিনের দিনে অঙ্ক হচ্ছে, সবাই কেক খেতে খেতে অঙ্ক করো। আর যদি আমাকে দেবার ইচ্ছা থাকে তাহলে ভার্চুয়ালি আমাকে দিতে পারো, আর যদি কুরিয়ার করে পাঠাতে চাও আমি অ্যাড্রেসও দিয়ে দেবো, তোমরা পাঠিয়ে দিও আমায়, কেক খেয়ে নেবো। তাহলে দেখো, a reduction of 20% in the price of sugar would enable a man to obtain 4 kg more for rupees 100। তাহলে কি বলছে 20% সুগারের দাম কমে যাবার জন্য একজনা কি পাচ্ছে না 100 টাকায় আগের থেকে 4 কেজি বেশি পাচ্ছে। খুব স্বাভাবিক, আমরা দেখেছি দাম বেড়ে গেলে পরিমাণ কি হয় কমে যায়, আর দাম কমে গেলে পরিমাণ বেড়ে যায়। দেখো আমরা সেম জিনিস অ্যাপ্লাই করব, 20% ফ্র্যাকশন পার্ট 1/5। তাহলে এটা কি বলেছে রিডাকশন, এটা কি বলেছে রিডাকশন মানে 5-এর মধ্যে 1 কমে যাচ্ছে। তাহলে 5-এর মধ্যে 1 কমে কত হলো 4, কতর মধ্যে কমেছে 5-এর মধ্যে। তাহলে এবার দেখো প্রাইস রেশিও আমি যদি লিখি, প্রাইস রেশিও আমি যদি লিখি ইনিশিয়াল ইজ টু প্রেজেন্ট, প্রাইস রেশিও যদি আমি লিখি ইনিশিয়াল ইজ টু প্রেজেন্ট, তাহলে ইনিশিয়াল প্রাইস কত 5 আর 1 কমে কত হয়েছে 4, তাহলে প্রাইস রেশিও কত হচ্ছে 5:4। আমরা কি জানি যে এক্সপেন্ডিচার খরচ যদি কনস্ট্যান্ট থাকে তাহলে প্রাইস আর কোয়ান্টিটি দাম আর পরিমাণ দুটো সম্পর্ক কি ব্যস্তানুপাতিক সম্পর্ক, ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে কোয়ান্টিটি রেশিও কত হয়ে যাবে 4:5। তার মানে দেখো আগে আমি কত ইউনিট পাচ্ছিলাম 4 ইউনিট, এখন কত পাচ্ছি 5 ইউনিট। তার মানে আমি 1 ইউনিট বেশি পাচ্ছি না, আগে 4 ইউনিট এখন 5 ইউনিট, তার মানে আমি 1 ইউনিট বেশি পাচ্ছি। আবার অঙ্কে বলে দিয়েছে আমি কত কেজি বেশি পাচ্ছি, কত কেজি 4 কেজি। তাহলে 1 ইউনিট মানেই 4 কেজি, 1 ইউনিট মানেই 4 কেজি। তাহলে আমাকে কি বার করতে বলেছে রিডিউসড প্রাইস, দেখো আমাকে বার করতে বলেছে রিডিউসড প্রাইস মানে দামটা কমে কত হয়েছে। তাহলে দাম কমার পর আমি কত ইউনিট পাচ্ছি, দাম কমার পর আমি কত ইউনিট পাচ্ছি না 5 ইউনিট। তাহলে 1 ইউনিট মানে যদি 4 কেজি হয় তাহলে 5 ইউনিট মানে কত 20 কেজি, 5 ইউনিট মানে 20 কেজি। তাহলে এই 20 কেজি আমি কত টাকায় পাচ্ছি 100 টাকায়। তাহলে রিডিউস প্রাইসটা আমরা কত বলবো, তাহলে দাম মানে আমরা কি বুঝি প্রতি কেজিতে কত দাম, প্রতি কেজি পার কেজিতে কত দাম। তাহলে দেখো 20 কেজির দাম 100 টাকা, তাহলে 1 কেজির দাম কত হবে 100/20 মানে 5 টাকা। তাহলে 5 অ্যান্সার। দেখো ভালো করে রিডিউস প্রাইস বার করতে বলেছে, রিডিউস প্রাইস মানে কি দাম কমার পর। তাহলে দাম কমার পর আমি কত ইউনিট পাচ্ছি 5 ইউনিট না। তোমাকে যদি বলতো অরিজিনাল প্রাইস, অরিজিনাল প্রাইস, তাহলে অরিজিনাল প্রাইস বার করার জন্য আমরা কি লিখতাম না অরিজিনাল মানে কি ইনিশিয়াল, ইনিশিয়াল মানে কি দাম কমার আগে, দাম কমার আগে কত ইউনিট পাচ্ছি 4 ইউনিট। তাহলে 1 ইউনিট মানে যদি 4 কেজি হয় তাহলে 4 ইউনিট মানে 16 কেজি, তাই না 4 ইউনিট মানে 16 কেজি। তাহলে তখন আমার দামটা কত হয়ে যাবে অরিজিনাল প্রাইসটা 100/16। বোঝাতে পারলাম? তাহলে আমাকে রিডিউস প্রাইস বলেছে তাই 5 ইউনিট, যদি অরিজিনাল প্রাইস বলতো তাহলে 4 ইউনিটে আমরা কতটা পাচ্ছি সেটা বার করে নিতাম। আচ্ছা, এবার এই ধরনের অঙ্কের একখানা শর্টকাট ফর্মুলা আছে। দেখো আমি বারবার কি বলি
শর্টকাট ফর্মুলা আমরা সবসময় কোথা থেকে পাই? বেসিক থেকে। এটা ক্যালকুলেশন করে আমরা কত পাচ্ছি? 4 25 100, 4 4 16। তাহলে এই 25-এর 4টাকে 25/4টাকেই আমরা ফর্মুলাতে নিয়ে আসবো। কিভাবে? দেখো, এই ধরনের অঙ্ক যখনই থাকবে যে এত টাকায় আমি আগের থেকে এত বেশি পাচ্ছি, দাম কমে গেলে বেশি পাবো, দাম কমে গেলে বেশি, দাম বেড়ে গেলে কম পাবো। তাহলে এই ফর্মুলাটাতে আমার সবসময় কি বেরোবে? অরিজিনাল প্রাইস। ফর্মুলাটা আমরা কি লিখি? না, ফর্মুলাটা আমরা লিখি AX বাই 100 প্লাস মাইনাস x ইন্টু n। আমি সব লিখে দিচ্ছি এখানে। A মিনস অ্যামাউন্ট মানে কত টাকায় কিনছি। এক্সটা হচ্ছে পার্সেন্টেজ রিডাকশন, কত পার্সেন্ট দামটা কমছে বা কত পার্সেন্ট ইনক্রিজ করছে। আর এনটা হচ্ছে কোয়ান্টিটি, পরিমাণ, তুমি কত কেজি পাচ্ছ, কোয়ান্টিটি, পরিমাণ। তাহলে এবার বসিয়ে দিই। দেখো, এ মিনস অ্যামাউন্ট, কত টাকা? 100 টাকা। এক্স কত পার্সেন্ট কমছে? 20%। তাহলে 100 ইন্টু 20। আচ্ছা, এখানে প্লাস মাইনাস কেন লিখেছি? এখানে যদি বলতো দাম বাড়ছে 20%, তাহলে 100 প্লাস 20 করতাম। এখানে দামটা কমছে 20, তাহলে কত করে দেবো? 100 মাইনাস 20 মানে 80 ইন্টু এন মানে কোয়ান্টিটি, কত? 4। তাহলে দেখো 20 4 80, 4 25 100 এলো। 25-এর 4 এলো। তাহলে দেখো আমরা বেসিক থেকেই কিন্তু আমরা শর্টকাট ফর্মুলাটা অ্যাপ্লাই করি। এবার তোমাকে যখন রিডিউস প্রাইস বার করতে বলবে, তাহলে রিডিউস প্রাইসটা কত হবে? 20% কমে যাচ্ছে। তাহলে আমরা 25-এর 4 20% কমিয়ে দিই, মানে 80/100 করে দিই। তাহলে 4 20 80, 20 5 100, 5 25 25। তার মানে রিডিউস প্রাইসটা আমার কত হবে? 5 টাকা প্রতি কেজি। ক্লিয়ার হয়েছে? অসুবিধা নেই কোনো? যদি অসুবিধা থাকে ভিডিও আরেকবার রিমাইন্ড করে দেখে নেবে। আর আমি তোমাদের জন্য যেটা বলেছিলাম যে আমি সামনে এনটিপিসির যে এক্সাম আছে তার জন্য আমি তোমাদের কিছু প্র্যাকটিস সেট দেবো। তো আমার চ্যানেলের লিংকে, নিচের লিংকে, ডেসক্রিপশন বক্সে তোমার লিংক দেয়া থাকবে। সেই লিংকে ক্লিক করে আমি তোমাদের জন্য কিছু কোশ্চেন নিয়ে এসেছি, কিছু কোশ্চেন বানিয়েছি, যেটা দেখে তোমাদের একটা আইডিয়া আসবে কেমন কোশ্চেন হবে, এবং অবশ্যই যাতে তোমরা সেখান থেকেও কোশ্চেন কমন পাও। সেই কমন পাওয়ার জন্য আমি সিলেক্টিভ কিছু কোশ্চেন তোমাদেরকে দিয়েছি, এবং আগামী দিনেও আমি আপকামিং এক্সামগুলোর ওপর ক্লাসও করাবো এবং তোমাদের আমি নোটসও প্রোভাইড করব। তো আমার চ্যানেলের ডেসক্রিপশন বক্সে গিয়ে সেখানে লিংক দেয়া থাকবে, সেই লিংকে ক্লিক করে তোমরা পিডিএফ পেয়ে যাবে এবং ওইগুলো বাড়িতে তোমরা প্র্যাকটিস করো। যে অঙ্কগুলো তোমাদের আটকাবে সেই অঙ্কগুলো আমাকে তোমরা মেসেজ করো, আমি অবশ্যই সেই অঙ্কগুলো নিয়ে ডাউট ক্লিয়ারেন্স ক্লাস করব। চলো 9 নম্বর অঙ্ক দেখো কি বলছে। When a student score 40% marks, then he is failed by 50 marks. আমি তোমাদের যেটা বলে থাকি সবসময় আমরা সেন্টেন্স ওয়াইজ অঙ্ক করব, মানে একটা সেন্টেন্স পড়ব, কি দেয়া আছে সেটা আগে লিখে দেবো। মনে রাখবে প্রচুর অঙ্ক এরকম থাকে, 30-40% অঙ্ক এরকম থাকে, শুধু অঙ্কের ইনফরমেশন লিখলে অঙ্ক হয়ে যায়। শুধু সেই ইনফরমেশনগুলো আমরা লিখবো, দেখবে অঙ্ক তোমাদের চোখের সামনে ভেসে উঠবে। তাহলে দেখো 40% পেয়েছে কিন্তু সে 50 মার্কসে ফেল করছে, লিখে ফেলি failed by 50 marks, failed by 50 marks। আচ্ছা, when he scored 50%, যখন সে 50% পেয়েছে তখন কি বলছে? then he is passed with 40 marks। তাহলে passed, এখানে একটা ই বসিয়ে নাও, passed with 40 marks। আচ্ছা, এবার আমাকে বার করতে বলছে ফাইন্ড পাসিং পার্সেন্টেজ, পাস পার্সেন্টেজ কত। আচ্ছা আমাকে বলো 50 মার্কসে ফেল করছে একজন, ফেল মানে কি? পাস মার্কের থেকে 50 নম্বর কম পেয়েছে, আর 40-এ পাস করছে, মানে যততে পাস করার কথা তার থেকে 40 নম্বর বেশি পেয়েছে।
তাহলে এখানে যদি আমি লিখি ডিফারেন্স ইন মার্কস, ডিফারেন্স ইন মার্কস, তাহলে ডিফারেন্স ইন মার্কস কত বলবো না 90। অনেকে ভাবছো 10 হবে না, কেন? কারণ দেখো এখানে আছে ফেল আর এখানে আছে পাস, মানে একজনা 5 নাম্বারের থেকে কম পেয়েছে আর একজনা 5 নাম্বারের থেকে বেশি পেয়েছে। তাহলে এই দেখো একটা উদাহরণ নিয়ে যদি আমরা দেখি, ধরো 100 পেলে পাস করবো, তাহলে একজনা 50-এ ফেল করেছে মানে সে 50 পেয়েছে, আর একজনা 40 বেশি পেয়েছে মানে সে কত পেয়েছে 140, তাহলে দুটো ডিফারেন্স কত 90, তাই না? তাহলে 40-এ পাস করেছে মানে সে পাস মার্কের থেকে 40 নম্বর বেশি পেয়েছে, আর 50-এ ফেল করেছে মানে সে পাস মার্কসের থেকে 50 নম্বর কম পেয়েছে। আচ্ছা, তাহলে ডিফারেন্স ইন মার্কস কত 90, আবার ডিফারেন্স ইন পার্সেন্টেজ কত 10। এখানে যেন আবার প্লাস করে দিও না যেন যে 50 + 40 90%, তাহলে পার্সেন্টেজের ডিফারেন্সটা কত 10। তাহলে আমি কি বলতে পারি 10% মানেই 90, তাহলে 100% মানে কত হবে? তাহলে 100% মানে হয়ে যাবে 900, তাহলে 100% মানে হয়ে যাবে 900। এই 900টা কি হয়ে গেল? এই 900টা কি হয়ে গেল না, এই 900টাই তো টোটাল মার্কস। টোটাল মার্কস মানে যততে পরীক্ষা হয়েছে, এই 900টাই হচ্ছে টোটাল মার্কস, মানে যততে পরীক্ষা হয়েছে। কততে পরীক্ষা হয়েছে? 900তে। এবার যে কোনো একটা পার্সেন্টেজের রেসপেক্টে বার করে দাও, আইদার 40 আর 50%। তাহলে আমি যদি 40% এর রেসপেক্টে বার করি, তাহলে স্টুডেন্টটা যে 40% পেয়েছে সেটা কার 40% পেয়েছে না 900, টোটাল মার্কসের 40%। তাহলে টোটাল মার্কসের 40%, তাহলে টোটাল মার্কসের 40% কত হচ্ছে না 360। তাহলে সে 360 পেয়েছে, কিন্তু 360 পেয়ে সে 50 নম্বরে কি করেছে? ফেল করেছে। তাহলে সে 360 পেয়েছে কিন্তু সে 50 নম্বরে ফেল করেছে। তাহলে পাস মার্কটা কি লিখবো না 360 এর সাথে ও যদি 50টা পেয়ে যেত তাহলেই ও পাস করতো। তাহলে যত নম্বরে ফেল করছে সেই মার্কসটাই ও যদি পেয়ে যেত তাহলেই ও পাস করতো। তাহলে পাস মার্কটা কত হবে না 360 + 50। যদি তুমি 50% এর রেসপেক্টে করতে তাহলে কি সে অলরেডি পাস মার্কসের থেকে 40 নম্বর বেশি পেয়ে আছে। তাহলে পাস মার্ক বার করার জন্য কি করতাম আমরা 40টা মাইনাস করে দিতাম। তাহলে পাস মার্ক পেয়ে গেলাম 410। তাহলে পাস পার্সেন্টেজ কত হয়ে যাবে না পাস পার্সেন্টেজ হয়ে যাবে 410 পাস মার্ক কতর মধ্যে টোটাল মার্কসের মধ্যে 900 × 100, তাই না? তাহলে 410/9, 5 × 9 = 45, 4 × 9 = 36, 405। তার মানে অপশন ডি হবে অ্যান্সার, 45 পূর্ণ 5 এর 9%। ঠিক আছে, চলো নেক্সট অঙ্ক। তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করবে, আমাকে লিখবে কার কি রিকোয়ারমেন্ট, কোথাও যদি বুঝতে অসুবিধা হয় বা ক্লাসটাকে কিভাবে করলে তোমাদের উপকারে আমি আসতে পারি, তোমাদের কাজে আমি লাগতে পারি, সেই রকম সাজেশনও তোমরা আমাকে মেসেজ করতে পারো। তোমাদের ডাউট থাকলে সেগুলোকে নিয়েও মেসেজ করবে, সেগুলো আমরা ক্লাস করব, ডাউট ক্লিয়ারেন্স ক্লাস। চলো, in an election between two candidates 20% voters did not cast their votes। ঠিক আছে, did not cast their votes। তাহলে দেখো 20% ফ্র্যাকশন পার্ট 1/5। আমি সবসময় বলে থাকি একটা লাইন করে পড়বো আর লিখবো। তাহলে in an election between two candidates 20% of the voters did not cast their votes। তাহলে টোটাল ভোটার যদি আমি x ধরে নিই, টোটাল ভোটার যদি আমি x ধরে নিই তাহলে কি বলবো না 5-এর মধ্যে 1 ভোট দিতে যায়নি, 5-এর মধ্যে 1 ভোট দিতে যায়নি। তাহলে ভোট দিতে গেছে কতজন না 4 জন গেছে 5-এর মধ্যে। আচ্ছা, 12 and 1/2%, 12 হল 1/2%, 12 পূর্ণ 1/2% ভোট ডিক্লেয়ার্ড ইনভ্যালিড। তাহলে 12.5% ইনভ্যালিড। তাহলে 12.5% এর ফ্র্যাকশন পার্ট কত 25/2 মানে 1/8। ফ্র্যাকশন পার্ট 1/8। তার মানে এরা ভোট দিতে গেছে x এর 4/5, এরা ভোট দিতে গেছে কেন? কারণ 1/5 তোমার কি হয়েছে did not cast their votes, এরা ভোট দিতে যায়নি। তার মানে 5-এর মধ্যে 1 ভোট দিতে যায়নি। তাহলে ভোট দিতে গেছে কতজন না 5-এর মধ্যে 4, x এর 4/5 জন ভোট দিতে গেছে।
আবার যারা ভোট দিতে গেছে তার 8-এর মধ্যে 1 ইনভ্যালিড হয়ে গেছে, তাহলে ভ্যালিড কত? তাহলে ভ্যালিড কত? না 7-এর 8। তাহলে ভ্যালিড কত? 7-এর 8। তাহলে এই পুরোটা হচ্ছে আমার ভ্যালিড ভোট, এই পুরোটা আমার ভ্যালিড ভোট। এবার বলছে and winner gets 60% of the valid votes and own by 5600 votes. own by 5600 ভোট মানে কি? মানে সে 5600 ভোটে জিতেছে। তার মানে সে 5600 ভোটে জিতেছে মানে কি? না সে যাকে হারিয়েছে তার থেকে সে 5600টা ভোট বেশি পেয়েছে। যে যাকে হারিয়েছে তার থেকে সে 5600টা ভোট বেশি পেয়েছে। তার মানে এই 5600 ভোট যেটা, এটা কি? এটা হচ্ছে আমার ভোট মার্জিন। এটা হচ্ছে আমার ভোট মার্জিন। তাহলে দেখো যে জিতেছে সে ভ্যালিড ভোটের 60% পেয়েছে, তাই না? এই যে 60% অফ দ্য ভ্যালিড ভোটস। তাহলে যে জিতেছে সে যদি ভ্যালিড ভোটের 60% পায়, তাহলে যে হেরেছে সে কত পার্সেন্ট পাবে? ভ্যালিড ভোটের 40%। তাহলে যে জিতেছে সে ভ্যালিড ভোটের 60% আর যে হেরেছে সে ভ্যালিড ভোটের 40%। তাহলে ডিফারেন্সটা কত? 20%। তাহলে 20% ফ্র্যাকশন পার্ট কত? 1-এর 5। তাহলে এটা সমান সমানে আমি বলতে পারি না 5600 ভোট। বুঝতে পেরেছো? যদি কোথাও অসুবিধা থাকে দেখো আমি আবার লিখে দিচ্ছি। তাহলে দেখো উইনার যে জিতেছে সে ভ্যালিড ভোটের, ভ্যালিড ভোট কোনটা আমার? x × 4/5 × 7/8। যে জিতেছে সে ভ্যালিড ভোটের 60% পেয়েছে। আর যে হেরেছে সে ভ্যালিড ভোটের 40% পেয়েছে। কেন? কারণ 60% 100-র মধ্যে 60, তাহলে বাকি কত? না 40 বাকি, 100-র মধ্যে 40। তাহলে এবার এদের ডিফারেন্সটাই তো হচ্ছে 5600 ভোট। যে জিতেছে আর যে হেরেছে তাদের ডিফারেন্সটাই হচ্ছে 5600 ভোট। তাহলে এবার এই দুটোকে নিয়ে তুমি যখন মাইনাস করবে তখন দুটোর থেকে x × 4/5 × 7/8টা কমন চলে যাবে। তাহলে ব্র্যাকেটের মধ্যে কি পড়ে থাকবে? 60% - 40% মানে কত? 20%। তাহলে 20% এর ফ্র্যাকশন পার্ট কত? 1-এর 5। ঠিক আছে, এবার কাটাকুটি করো। 4 × 7 = 28, 28 × 2 = 56। আর কিছু কাটাকাটি নেই। তাহলে 5 × 8 = 40, 5 × 200, 200 এইটা হবে মানে অপশন এ। ঠিক আছে, বুঝতে পেরেছো? যদি অসুবিধা থাকে একবার রিমাইন্ড করে দেখে নিও, তাহলে একদম জলো হয়ে যাবে, জলো ক্লিয়ার হয়ে যাবে একদম। চলো নেক্সট দেখো কি বলছে। A salesman is allowed 12% commission on the total sales made by him and a bonus of 1% on the sales over 15,000. If the total earning of the salesman is rupees 7650, find the total sales. দেখো তাহলে কি বলছে না, একজন কি করেছে, একটা সেলসম্যানকে কাজে লাগিয়েছে এবং তাকে বলছে তাকে কমিশন দেবে। কমিশন মাইনে হিসাবে দেবে কি না টোটাল সেলসের উপর 12.5%, আর এক্সট্রা 1% বোনাস দেবে যদি সে 15,000-এর উপর সেল করতে পারে। দিয়ে তার মোট আর্নিংটা, মোট আয়টা কত হচ্ছে? 7650। তাহলে আমাকে বার করতে বলেছে ফাইন্ড দ্য টোটাল সেলস। তার টোটাল সেলটা কত হবে। দেখো আমরা প্রথমে একটা এক্সাম্পল দেখে নিই, তাহলেই ক্লিয়ার হয়ে যাবে। ধরো আমি একজনকে কাজে রাখলাম, আমার দোকানে একজনকে কাজে রাখলাম। তো আমার দোকানে ধরো টোটাল সাপোজ 20,000টা আইটেম আছে। ঠিক আছে, 20,000টা আইটেম আছে। আমি লোকটাকে কাজে রেখেছি কেন না, তাকে আমি বলেছি 20,000টা আইটেম তোকে সেল করতে হবে এবং আমি তোকে মাইনে দেবো। সে আমাকে কি বললো, তাহলে আমার মাইনে কত হবে? আমি বললাম প্রত্যেক মাসে তোকে আমি টোটাল যে প্রোডাক্ট আছে তার 12% আমি তোকে মাইনে দেবো। টোটাল যে প্রোডাক্ট আছে, টোটাল যে আইটেম তোকে বিক্রি করতে হবে তার 12% আমি তোকে মাইনে হিসাবে দেব। তখন তুমি বললে আচ্ছা ঠিক আছে আমি রাজি। তার মানে
20,000 টোটাল সেলসের 12% আমি তাকে মাইনে হিসাবে দিচ্ছি, মানে সে 5,000 বিক্রি করুক, 10,000 বিক্রি করুক, 15,000 বিক্রি করুক, কিছু নাই বিক্রি করুক, তাকে আমি সবসময় প্রত্যেক মাসে এই টোটালের উপর 12% মাইনে হিসাবে দেবো। সে 10,000, 8,000, 5,000, 2,000 কিছু নাই বিক্রি করুক, তার মাস মাইনেটা ফিক্সড 20,000-এর 12%। ঠিক আছে, এইবার আমি ওকে একটা কি শর্ত দিলাম কাজে এন্থু আনার জন্য। আমি বললাম তোর জন্য একটা ভালো অফার আছে। তখন আমাকে বললো কি? আমি বললাম তোর তো টোটাল তো 20,000টা তোকে তো বিক্রি করতে বলছি আমি, তুই যদি 15,000-এর ওপর বিক্রি করতে পারিস, 15,000-এর ওপর বিক্রি করতে পারিস, তাহলে আমি তোকে এক্সট্রা 1% বোনাস দেবো। তাহলে 15,000-এর ওপর যদি ও বিক্রি করতে পারে, মানে ও 16,000, 17,000, 18,000, 19,000, 20,000 যাই বিক্রি করুক না কেন, তার ওপর আমি ওকে 1% বোনাস দেবো। তার মানে আমাকে বলো টোটাল প্রোডাক্ট আমি কত বিক্রি করতে দিয়েছি? 20,000, আর বলেছি 15,000-এর ওপর বিক্রি করলে 1% আমি বোনাস দেবো। তাহলে এই 1% বোনাসটা আমি ওকে কতগুলো জিনিসের ওপর দেবো? না, বাকি জিনিসটার ওপর দেবো, কারণ টোটাল তো 20,000, ওকে আমি বলেছি 15,000-এর ওপর বিক্রি করতে হবে। তাহলে 15,000-এর ওপর বিক্রি করতে হবে, মানে বাকি 5,000-এর ওপর আমি ওকে 1% বোনাস দেবো। তাহলে এই বাকিটার ওপর যে 1% আমি বোনাস দেবো, সেটা 15,000-এর ওপর বিক্রি করলে, মানে 16,000, 17,000, 18,000, 19,000 যাই বিক্রি করুক না কেন, এইটা ও বোনাস হিসাবে পাবে। বোঝাতে পারলাম? তাহলে এইবার দেখো, যেটা আমরা 20,000 ধরে করছি, সেটাকেই আমরা টোটাল সেলসটা x ধরে নিলাম। তাহলে মাইনে কত দিচ্ছি? x এর 12% প্লাস, তাহলে 1% বোনাস বাকি জিনিসের ওপর, 15,000-এর ওপর বিক্রি করতে পারলে, তাহলে টোটাল x, তাহলে বাকি x মাইনাস 15, এটার উপর 1% বোনাস ইজ ইকুয়ালস টু তার মাইনে 7,650। বুঝতে পেরেছো আশা করি? এই এক্সাম্পলটা আশা করি খুব সুন্দরভাবে বুঝে গেছো। তাহলে এবার 20,000টা যেটা ধরে আমি তোমাদের এক্সাম্পল দেখাচ্ছিলাম, সেটা এবার x ধরে নিলাম। তাহলে এবার দেখো, তাহলে তোমার কত হচ্ছে দেখো, এখানে 100 লসাগু হয়ে যাবে 12x/100 প্লাস এটা কত হয়ে যাবে x/100। তাহলে x এর সাথে 1/100 গুণ, আর 1500-র সাথেও 100 গুণ হবে, মানে দুটো শূন্য কেটে গেল, 150 দিকে প্লাস হয়ে চলে গেল। তাহলে 650 আর 150 মানে 7800। তাহলে এখানে তোমার কত হয়ে গেল দেখো, 13x ইজ ইকুয়ালস টু 7800 ইন্টু 100। তাহলে 13 দিয়ে কেটে দিলাম 600। তাহলে কটা শূন্য? 4টে শূন্য। তাহলে টোটাল আমি তাকে কতগুলো সেল করতে দিয়েছিলাম? না 60,000। 60,000টা আমি তাকে সেল করতে দিয়েছিলাম। ঠিক আছে, অসুবিধা নেই কোনো। চলো নেক্সট দেখো কি বলছে। A solution of salt and water contains 5% salt. If 20 liter of water is evaporated, then salt becomes 15%. Find the initial solution. দেখো এই ধরনের অঙ্কের জন্য তোমাদের হাতে আমি একখানা ব্রহ্মাস্ত্র তুলে দেবো, খুব সুন্দর একটা কনসেপ্ট তুলে দেবো, এবং এই কনসেপ্টে প্রচুর অঙ্ক সলভ হয়ে যাবে, মিক্সচার থেকে শুরু করে পার্সেন্টেজ, ইভেন তোমার সিম্পল ইন্টারেস্টের অঙ্কও হয়ে যাবে। কিরকম ভাবে? সবসময় মনে রাখবে কনসেপ্টটা কি। কনসেপ্টটাতে আসছি, একটু বলে রাখি, সবসময় মনে রাখবে যখনই তোমাকে বলবে না যে আগে এত পার্সেন্ট পাচ্ছিলাম এখন এত পার্সেন্ট পাচ্ছি, আগে এত পার্সেন্ট ছিল এত পার্সেন্ট হচ্ছে, তাহলে দেখো এ সলিউশন অফ সল্ট অ্যান্ড ওয়াটার কন্টেন্টস 5% সল্ট। তাহলে সলিউশনটা আমার কি নিয়ে তৈরি হয়েছে? সলিউশনটা আমার তৈরি হয়েছে ওয়াটার প্লাস সল্ট নিয়ে। তাহলে এবার আমাকে বলো 20 লিটার ওয়াটার ইজ এভাপোরেটেড, দেন সল্ট বিকামস 15%। তাহলে জল এভাপোরেট হয়ে যাচ্ছে, মানে বাষ্পীভূত হয়ে যাচ্ছে। তাহলে বাষ্পীভূত কি হচ্ছে? জল হচ্ছে। সল্টের তো কখনো এভাপোরেশন হবে না, সল্ট যেমন ছিল সল্টই থাকবে। তাহলে আমাকে বার করতে বলেছে ইনিশিয়াল সলিউশনটা কত ছিল। এবার দেখো কনসেপ্টটা কি, বুঝবে ভালো করে। খুব ইজি ভাবে এক্সাম্পল নিয়ে বোঝাবো আমরা। ধরো আমি লিখলাম a ইকুয়ালস টু x ইন্টু ওয়াই। তাহলে a কে কনস্ট্যান্ট রাখতে গেলে সবসময় একটা জিনিস মনে রাখবে, a কে কনস্ট্যান্ট রাখতে গেলে x আর y এর মধ্যে সম্পর্ক কি হবে? ব্যস্তানুপাতিক সম্পর্ক।
এ কে কনস্ট্যান্ট রাখতে গেলে এক্স আর ওয়াই এর মধ্যে সম্পর্ক কি হবে? ব্যস্তানুপাতিক সম্পর্ক, ইনভার্সলি প্রপোর্শনেট। কেন? দেখো এটা ছোট্ট উদাহরণ। ধরো সাপোজ আমি এর ভ্যালু 120 নিয়ে নিচ্ছি, তাহলে 120 কে আমি একবার কি লিখতে পারি? 12 ইন্টু 10। আচ্ছা, এই 120টা আমার কনস্ট্যান্ট। আবার 120 কে আমি কি লিখতে পারি? 15 ইন্টু 8 লিখতে পারি। তাহলে দেখো যদি কাটাকুটি করি, 3 4 12, 3 5 15, 2 5 10, 2 4 8। এবার একটু ভালো করে দেখো তো, এক্স এর রেশিওটা তোমার কিভাবে পাল্টাচ্ছে? 4:5 রেশিওতে। তাহলে ওয়াই রেশিওটা তোমার কিভাবে পাল্টাচ্ছে? দেখো 5:4 রেশিওতে। তাহলে সবসময় মনে রাখবে, একটাকে কনস্ট্যান্ট রাখতে গেলে বাকি দুটোর সম্পর্ক কি হতে হবে? ব্যস্তানুপাতিক সম্পর্ক হতে হবে, ইনভার্সলি প্রপোর্শনেট। তাহলে এক্স এর রেশিও যদি 4:5 হয়, তাহলে ওয়াই রেশিও কত হবে? 5:4, উল্টে যাবে। তো এবার দেখো এই অঙ্কটাতে আমরা এই কনসেপ্টটা কিভাবে কাজে লাগাচ্ছি। তাহলে এখানে আমার কনস্ট্যান্ট কি? এখানে আমার কনস্ট্যান্ট কি? না বলবে স্যার এখানে কনস্ট্যান্ট হচ্ছে সল্ট। কেন? কারণ এভাপোরেশন কার হচ্ছে? ওয়াটারের হচ্ছে। এভাপোরেশন কার হচ্ছে? ওয়াটারের হচ্ছে। ওয়াটারের পরিমাণ কমে যাবে, কিন্তু সল্টের পরিমাণ তো কমবে না, সল্টই থাকবে, কারণ সল্টের এভাপোরেশন হবে না। তাহলে 20 লিটার জল যদি আমার এভাপোরেট হয়ে যায়, 20 লিটার জল যদি বাষ্পীভূত হয়ে যায়, তাহলে 20 লিটার মিক্সচারও কমে যাবে না? 20 লিটার মিক্সচারও কমে যাবে না। কেন? কারণ টোটাল মিক্সচারটাতে কি ছিল? সল্ট আর ওয়াটার। তাহলে টোটাল মিক্সচারটাতে যদি আমি এইরকম ভাবে ভাবি যে 50 ইউনিট সল্ট ছিল আর 60 ইউনিট জল ছিল, তাহলে টোটাল কত হচ্ছে? 110। এবার যদি 20 ইউনিট জল তোমার বাষ্পীভূত হয়ে যায়, তাহলে 60 থেকে 20 কমে গেল, কত হলো? 40। তাহলে দেখো 20 ইউনিট জল যেমন কমে গেল, তাহলে টোটাল মিক্সচার 110 থেকে 20 ইউনিট কমে যাবে না? তাহলে যে পরিমাণ জল আমার এভাপোরেট হয়ে যাবে, সেই পরিমাণ মিক্সচারও আমার কমে যাবে। তাহলে এবার দেখো সল্টের পরিমাণ আমরা কিভাবে বার করি? না টোটাল মিক্সচার টিএম, টোটাল মিক্সচারের সাথে আমরা কি মাল্টিপ্লাই করি? পার্সেন্টেজ অফ সল্ট। টোটাল মিক্সচারের সাথে আমরা কি মাল্টিপ্লাই করি? না পার্সেন্টেজ অফ সল্টটাকে মাল্টিপ্লাই করি, তো আমরা সল্ট পাই। যেমন ধরো আমি বললাম টোটাল মিক্সচার হচ্ছে 40 লিটার, 10% সল্ট আছে, 10% সল্ট আছে। তাহলে কতটা সল্ট আছে? তুমি বলবে স্যার 10% করে দিন। তাহলে টোটাল মিক্সচারের সাথে আমরা রেট পার্সেন্টটাকে মাল্টিপ্লাই করেই আমরা সল্টের পরিমাণটা পেয়ে যাব। তাহলে এবার দেখো কি সুন্দর আমরা অঙ্কটাতে অ্যাপ্লাই করব কনসেপ্টটা। তাহলে কনস্ট্যান্ট এটা এ, ধরো এটা এক্স, এটা ওয়াই। তাহলে সল্টের পার্সেন্টেজ আমার কিভাবে পাল্টাচ্ছে? না 5 থেকে 15। সল্ট কিভাবে পাল্টাচ্ছে? না আগে ছিল 5, এখন হয়েছে 15। তাহলে রেশিও কত? 1:3। তাহলে এটা কিভাবে পাল্টাবে? 3:1, তাই না? কারণ বলেছি ব্যস্তানুপাতিক সম্পর্ক হবে এক্স আর ওয়াই। সল্টটা যদি ওয়াই হয়, কি রেশিওতে পাল্টাচ্ছে? 1:3 রেশিওতে। তাহলে টোটাল মিক্সচারটা হচ্ছে এক্স, তাহলে এক্সটা কি রেশিওতে পাল্টাবে? উল্টে যাবে না? 3:1। তার মানে দেখো টোটাল মিক্সচার ছিল 3, হয়েছে কত? 1। তাহলে কমে গেছে কত? 2। এই 2 ইউনিট কেন কমে গেছে? না 20 লিটার জল এভাপোরেট হয়ে গেছে বলে। তাহলে 2 ইউনিট মানে 20 লিটার, তাহলে 1 ইউনিট মানে কত? 10 লিটার। তাহলে 1 ইউনিট মানে যদি 10 লিটার হয়, আমাকে ইনিশিয়াল মিক্সচার বার করতে বলেছে। ইনিশিয়াল কত ছিল? 3 ইউনিট। তাহলে 3 ইউনিট মানে কত? 30 লিটার। 30 লিটার। বুঝতে পেরেছো সবাই? কোনো অসুবিধা নেই। এই কনসেপ্টটা একটা দারুণ কনসেপ্ট, ঠিক আছে? সবসময় মনে রাখবে যে যখন এত পার্সেন্ট ছিল, এত পার্সেন্ট হয়ে যাচ্ছে, তাহলে কিছু না কিছু কনস্ট্যান্ট থাকবেই। তাহলে একটাকে কনস্ট্যান্ট রাখতে গেলে বাকি দুটোর সম্পর্ক হয়ে যায় ব্যস্তানুপাতিক, ইনভার্সলি প্রপোর্শনেট। চলো নেক্সট। When income of a man is increased by rupees 60,000, tax rate reduced from 18% to 15%. While in both the situation 25% of the income is tax free. তার মানে বেসিক্যালি দেখো এই 25%-এর আমার কোনো কাজ নেই। কেন নেই? না আগে আমি যে পরিমাণ ইনকাম করছিলাম তাতে 18% ট্যাক্স দিচ্ছিলাম। আবার ইনকামটা যখন 60,000 বেড়ে গেছে, তখন আমি কত পার্সেন্ট ট্যাক্স দিচ্ছি?
15%। তাহলে একটা জিনিস দেখো, যখন আমি 18% ট্যাক্স দিচ্ছিলাম তখন আমার 25% ফ্রি ছিল, আর যখন 15% ট্যাক্স দিচ্ছি তখন আমার 25%ই ফ্রি আছে। তার মানে বেসিক্যালি 25%-এর আমার কোনো দরকারই নেই। এটা অঙ্কে জাস্ট দিয়ে দিয়েছে কনফিউশন ক্রিয়েট করার জন্য। ফাইন্ড দ্য ইনিশিয়াল ইনকাম। ঠিক আছে, এখানে একটা কন্ডিশন থাকবে, এটা একটু লিখে নাও তোমরা। when both the cases income tax is same। দুটো ক্ষেত্রেই মানে যখন আমি 18% ট্যাক্স দিচ্ছি তখনও যা ইনকাম দিয়েছি, আর 15% যখন আমি ট্যাক্স দিচ্ছি, এই 15% যখন ট্যাক্স রেট তখনও যে ইনকাম ট্যাক্স দিচ্ছি, দুটোরই ইনকাম ট্যাক্স দুটো ক্ষেত্রে সেম। তাহলে এবার এখানে কনস্ট্যান্ট কি দেখো, সেম কনসেপ্ট অ্যাপ্লাই করে দেবো। তাহলে এখানে আমার কনস্ট্যান্ট কি, ইনকাম ট্যাক্স। তাহলে ইনকাম ট্যাক্সটা আমরা কিভাবে পাই না, টোটাল ইনকামের উপর ট্যাক্স রেটটাকে মাল্টিপ্লাই করে, টোটাল ইনকামের উপর ট্যাক্স রেটটাকে মাল্টিপ্লাই করে। তাহলে ট্যাক্স রেটটা কিভাবে চেঞ্জ হচ্ছে, 18 থেকে 15, 3 6 18, 3 5 15, 6:5 রেশিওতে। তাহলে ইনকাম কি রেশিওতে চেঞ্জ হবে, 5:6 রেশিওতে। তাহলে এবার দেখো ইনিশিয়াল ইনকাম কত ছিল, 5, এখন হয়েছে কত, 6। তার মানে 1 ইউনিট ইনকাম বেড়ে গেছে, 1 ইউনিট ইনকাম বেড়ে গেছে। আবার অঙ্কে বলে দিয়েছি ইনকাম কত বেড়েছে, 60,000। তাহলে 1 ইউনিট মানেই তো 60,000। তাহলে 1 ইউনিট মানে যদি 60,000 হয়, ইনিশিয়াল ইনকাম বার করতে বলেছে, তাহলে ইনিশিয়াল ইনকাম কত, 5। তাহলে 5 ইউনিট মানে কত, 60,000, 60,000 ইন্টু 5, তাহলে 5 6 30, আর কটা শূন্য, 4টে শূন্য। আচ্ছা, এখানে অপশনগুলোতে একটা শূন্যের ঘাটতি আছে, ঠিক আছে, এখানে অপশনগুলোতে একটা শূন্যের ঘাটতি আছে। যাই হোক, তাহলে আমার অ্যান্সার হবে অপশন সি। তাহলে দেখো কনসেপ্টটা কি সুন্দর কনসেপ্ট, কোনো শর্টকাট নয়, কিচ্ছু নয়, শুধু কনসেপ্ট অ্যাপ্লাই করেই আমাদের অঙ্ক হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে পার্সেন্টেজ এখানেই শেষ হলো, তোমরা প্র্যাকটিস করবে। আমি নেক্সট ভিডিওতে প্রফিট লস নিয়ে আলোচনা করব, এবং নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি তোমাদের কাছে আমি নিয়ে আসব। তোমরা প্রফিট লসের অঙ্কগুলো দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তাহলে আজকে এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকো, আনন্দ থাকো। এখন ছুটির মরশুম, আনন্দ করো, কিন্তু অবশ্যই নিজেকে সেফ রেখে, সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে। এবং আমার প্রসেস, আমার মেথড যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রেখো, যাতে আমার ক্লাসের নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাও। তাহলে এখানেই শেষ করছি, এবং অবশ্যই তোমরা ক্লাস কেমন লাগলো, তোমাদের উপকার কেমন হচ্ছে, তোমাদের মেথড যেগুলো দেখাচ্ছি সেগুলো শিখে তোমরা অ্যাপ্লাই করতে পারছো কিনা, অঙ্ক সেকেন্ডে করতে পারছো কিনা আমাকে অবশ্যই জানাবে। তাহলে আজকে এখানেই শেষ করলাম, ভালো থেকো, টাটা।